প্যারাগ্লাইডিং মানে ওই যে পাহাড়ের উপর থেকে ছাতা পেটের সাথে বেঁধে লাফ দেয়? মেহুলের কথা শুনে অর্ণবের খুব হাসি পেল। হাসিটা চেপে গিয়ে বলল, ওটা ছাতা না, গ্লাইডিং প্যানেল। মেহুলের গলা এবার শুকিয়ে আসতে লাগলো। এই লোক কি পাগল না ছাগল? কি কি জুটিয়ে নিয়ে এসেছে। সব প্রসেসিং শেষে মেহুলকে যখন অর্ণবের সামনে সেফটি বেল্ট বাঁধতে নিয়ে এলো, মেহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বেশ বড় বড় ভাষণ দিলেও মেহুল এত এত উচ্চতাকে সেই লেভেলের ভয় পায়। ওরা যখন গ্লাইডিং শুরু করলো, মেহুলের চিৎকার যেন আরও থামেই না। প্রায় 22,000 ফুট উপরে ওঠার পরে মেহুল বেশ জিদ করেই বলল, যদি আমারে ভালোই না লাগছে তাহলে বলতেন, আমি চলে যেতাম। এমন করে আকাশে উঠিয়ে মারার কি দরকার ছিল? আমি তো তোমাকে আগেই প্রশ্ন করেছিলাম তোমার হাইট ফোবিয়া আছে কিনা। তুমি তখন চওড়া স্বরে বলেছিলে মন কোন হয়ে। অর্ণব বেশ ঠেস দেই কথাটা বলল। মেহুল কাঁদো কাঁদো স্বরে বলল, ও আল্লাহ গো, আমি মরে গেলাম গো, আমার আব্বুরে কে দেখবে গো। আর শোনেন, যদি ভাবছেন আমি মরে গেলে আপনার বিয়ে করবেন, সে আশা বাদ দেন। মরার পরে ভূত হয়ে আপনারে পাহাড়ে দেব, এই বলে দিলাম আমি। আবার বলে বিয়ে করবে। অর্ণব বিড়বিড় করে বলল। লিপি বেগম যেন খুব উতলা হচ্ছেন বারে বারে। কেন জানি না মনে হচ্ছে খুব বড় অশুভ কিছু হতে যাচ্ছে। কিন্তু এমন মনে হওয়ার কারণটা কি? শেষমেশ থাকতে না পেরে চললেন শাশুড়ির কাছে। লিপি বেগম যখন খুব ছোট ছিলেন তখন এসেছিলেন এই সংসারে। হাসনাহেনা বানুই তাকে হাতে করে সব শিখিয়েছেন। শাশুড়ি ছেলের বউয়ের চেয়ে তাদের সম্পর্কটা বান্ধবীর মতো অনেকটা। লিপি বেগম ঘরে ঢুকেই দেখেন তার বড় বউ দাদি শাশুড়ির পায়ে তেল মালিশ করছে। শাশুড়িকে দেখেই ডেজি নীরবে একটা হাসি দিল। শাশুড়ির পাশে বসেই লিপি বেগম নরম সুরে বলল, আম্মা কি ঘুমাইছেন? না, ঘুমাইনি। কি ব্যাপার লিপি? হাসনাহেনা বানু চোখ খুলেই প্রশ্ন করলেন লিপিকে। আম্মা, আপনার না কিছু ভালো লাগছে না? বারবার মনে হচ্ছে অশুভ কিছু একটা হবে। হাসনাহেনা বেগম তার চোখ মেলে তাকালেন লিপির মুখের দিকে। ছেলের বউটা তার একটু বোকা, কিন্তু খুব লক্ষ্মী একটা বউ। মেয়ের মতন ভালোবাসেন তিনি, কিন্তু সবসময় একটা অদেখা শাসনের মধ্যে রেখে এসেছেন তিনি লিপিকে, যে অভ্যাসে এই আশির কোঠায় পা দিয়েও ছাড়তে পারেনি হাসনাহেনা বানু। হঠাৎ এমন কথা কেন বলতেছো বৌমা? বলছি না বেশি বেশি একদম চিন্তা করবে না। আম্মা, আপনি অযথা কেন চিন্তা করে প্রেশার হাই করতেছেন বলেন তো? ডেইজি হাসনাহেনা বানুর পায়ে তেল মালিশ করতে করতে লিপি বেগমকে বলল, আমার যা মনে হচ্ছে আমি এই বললাম, কিছুতেই যেন মন দিতে পারতাছি না। কি দিতে পারতেছে না? মন দিতে পারতাছি না মন বুঝিয়েছেন। এবার বেশ জোরেই শব্দ করে বলল লিপি। হাসনাহেনা বানু মুখ বাঁকিয়ে হাসতে হাসতে বললেন, শুনছো বড় নাথ বউ, তোমার শাশুড়ি নাকি মন লাগাতে পারছে না কাজে। আচ্ছা, কবে বা তুমি মন লাগিয়ে কাজ করছো শুনি একটু? আমি তো ভালোই না। যদি আপনার ছেলে বেঁচে থাকতো তো বলতাম যেন আরেকটা বিয়ে করে ভালো কাউকে নিয়ে আসে। মেজাজ খারাপ করেই কথাগুলো বলল লিপি বেগম। হাসনাহেনা বানু আবার চোখ বুঝতে বুঝতে বললেন, আহারে, সত্যি যদি খোকাটা থাকতো। প্যারাগ্লাইডিং শেষে অর্ণব আর মেহুল চলল বানজাকি ফসল দেখতে। ওখান থেকে ওরা চলল আরেকটা ভিউ পয়েন্ট, তিশা পয়েন্টে। মেহুলের মনে হলো আর লাইফে কি প্রয়োজন, সামনে বিশাল পাহাড়ের ঢাল, সদূরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করা পাহাড়ের চূড়া। আকাশে সাদা মেঘের ভেলা, কোথাও কোথাও যেন মেঘ আর কুয়াশা একত্রে এক অদ্ভুত রঙের সৃষ্টি করেছে। অর্ণব মুখের মতন এই বিস্তৃত পাহাড় আর মেঘের সৌন্দর্য উপভোগ করছে। নিজেকে খুব নগণ্য মনে হয় প্রকৃতির এই বিশালতার কাছে। আসলেই পৃথিবীটা খুব সুন্দর। দুপুরে রোদ ছুঁয়ে যাচ্ছে মেহুলের ফর্সা গালটাকে। অর্ণবের কাছে মন হলো প্রকৃতির মাঝে যেন মিলে গেছে মেহুল। ওর কোমলতা যেন আরও বেড়েছে প্রকৃতির মাঝে এসে। অর্ণব হাত বাড়িয়ে কাছে টেনে নিল মেহুলকে। এবার মেহুল অবাক হয়ে তাকালো অর্ণবের দিকে। ওর চোখ যেন সব বাদ দিয়ে শুধু মেহুলকেই দেখছে। এ যেন এক ঘর লাগা দৃষ্টি, যেখানে আছে শুধুই ভালোবাসার আর্দ্র পরশ।
মেহুলের কানের পেছনে চুলগুলোর মধ্যে আঙ্গুল দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসলো ওকে অর্ণব। আবেশের ঘোরে চোখ বন্ধ করে নিল মেহুল। অর্ণবের ঠোঁট মিশে গেল মেহুলের ঠোঁটের সাথে। দুজনের নিঃশ্বাস যেন একাকার হয়ে মিশে যেতে লাগলো। এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল এই বিস্তৃত প্রকৃতি, রঙিন মেঘের আকাশ আর এই দুই মানব মানবী। গণেশটকে আসা পর্যন্ত মেহুল আর কোনো কথাই বলেনি অর্ণবের সাথে। সারা রাস্তা মাথা নিচু করে রেখেছে। বারবারই লজ্জায় যেন ফর্সা গালে রক্ত জমেছে। অর্ণব নিজেও সানগ্লাস পরে নিয়েছে আর আর চোখে বারবার দেখছে মেহুলকে। গণেশ ডেকে নেমেই বিশাল এক সুভেনির দোকানে ঢুকলো ওরা। মেহুলকে অর্ণব বলল, তোমার যা যা প্রয়োজন কেনাকাটা করে নাও, আমি একটু কল করে আসি। মেহুল মাথা নেড়ে সাই দিয়েই দেখতে লাগলো কি কি যেন কেনা যায়। বেশ কিছুক্ষণ পরে দোকান থেকে বেরিয়ে সামনের দিকে তাকিয়ে যেন মেহুলের চোখের সামনে অন্ধকার হয়ে আসতে লাগলো। ও যেন বিশ্বাসই করতে পারছে না নিজের দুই চোখকে। এ কি করে সম্ভব? অর্ণবের গলা জড়িয়ে ওর বুকের সাথে লেগে আছে একটা মেয়ে। মেহুলের মনে হচ্ছে মেয়েটাকে ও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে? অর্ণব কেনই বা মেয়েটাকে জড়িয়ে ধরার পারমিশন দিয়েছে? আচ্ছা, অর্ণব কি তাহলে ওকে ভালোবাসে না? কিন্তু ভালো না বাসলে একটু আগে যেটা হলো সেটা কি ছিল? মাত্র 3 সেকেন্ডের জন্য মেহুলের মনে হতে লাগলো 1000 বছর পার হয়ে গেছে ওর। চোখের পানি যেন বাঁধ ভাঙা শুরু করলো। টপ টপ করে চোখের পানিগুলো চিবুক ছুঁয়ে বুকের উপরে পড়া শুরু হলো। সহসা একটু পরেই লাল হয়ে যাওয়া দু চোখ হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। ধীরে ধীরে ওর মনে পড়ল অর্ণবের ক্লোজিটের মধ্যে যে ছবিটা ও পেয়েছিল, এই মেয়ে আর সেই ছবিটা তো একই। তাহলে অর্ণব এই মেয়েটাকে ভালোবাসতো? যদি এমনটাই হয় তাহলে ওকে বিয়ে করলো কেন? তাহলে ও কি এই দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে? না, ও কারো মাঝে আসবে না। যে যেমন করে ভালো থাকতে চায় সে তেমন করেই ভালো থাকুক। হঠাৎ আকাশের দিকে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। অর্ণব সবে বাইরে এসে সিগারেট ধরিয়ে ঠোঁটে লাগিয়ে ফোন বের করেছে, কল দেবে বাসায়। হঠাৎ এমন সময় ওর মনে হলো ঘাড়ের কাছে কার যেন কোমল স্পর্শ। অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও জানে এটা মেহুলেরই হাত। হাতটা ধরে ঘুরে দাঁড়াতেই চোখের পাতা যেন স্থির হয়ে রইল ওর। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে ঝিলমিল। অর্ণবের যেন বিশ্বাসই হতে চাচ্ছে না। কি করে সম্ভব ঝিলমিলের এখানে আসা? স্বপ্ন দেখছে না তো? জেগে জেগে দুঃস্বপ্নের মতো। সামনে ঘুরে এসে ঝিলমিল সহজ ভঙ্গিতেই অর্ণবের গলা জড়িয়ে ধরল। আমাকে ছাড়া ভালো নেই জানি, তারপরও প্রশ্ন করছি কেমন আছো? ঝিলমিল এবার আরো কাছে এগিয়ে এলো অর্ণবের। এতক্ষণ বিস্ময়ের ঘরে থাকার পরে অর্ণবের হঠাৎ প্রচুর রাগ হতে লাগলো, বিশেষ করে ঝিলমিলের উপরে। ওকে হাত দিয়ে এক প্রকার ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার পেছনে পেছনে এখানে আসা? হাউ ডেয়ার ইউ! ভালোবাসি তাই এসেছি। সকালে ফোন দিয়েছিলাম, তখন বর্ডার পার হচ্ছিলাম। আচ্ছা কেমন তুমি বলো তো? এতদিন পরে এসেছি আমি, তুমি এমন করতেছো কেন বলো তো? আদো স্বরে বলল ঝিলমিল। অর্ণব ততক্ষণে রাগে নিজের সংবরণ খুইয়েছে। আমি তোমাকে ঘৃণা করি ঝিলমিল, ঘৃণা। তোমার নাম আমার মনে আসলে আমার মুখ ভরে থুতু আসে। প্লিজ অর্ণব, আমাকে আর একটা বার সুযোগ দাও প্লিজ। একদিন আমি এইভাবেই কেঁদেছি, কিন্তু তুমি ফিরে আসনি ছিল। আজ তোমার কাঁদার পালা। আর হ্যাঁ, তোমার জন্য আমার কাছে যে জায়গাটা ছিল সেটা অনেকদিন আগে শেষ হয়ে গিয়েছে। এমন করে বলো না, সহ্য করতে পারতেছি না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরল ঝিলমিল। অর্ণব আবারও দূরে সেরে যেয়ে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি ঝিলমিল। আর হ্যাঁ, আমার কাছে যদি 2টা অপশন থাকে, মৃত্যু আর তুমি, তাহলে আমি মৃত্যুকেই বেছে নেব। এতক্ষণে ওদের চারপাশে অনেক লোক জমাট বেঁধেছে। অর্ণবের হঠাৎ খেয়াল হলো মেহুল কোথায়। ঝিলমিলের এই ঝামেলায় পড়ে মেহুলের কথা তো খেয়ালই ছিল না অর্ণবের। ভিড় ঠেলে ও চলল মেহুলের খোঁজে। ঝিলমিল এবার শক্ত সিমেন্টের মেঝে বসে পড়ল, হাউমাউ করে কাঁদতে লাগলো। আর যা কিছু হয়েছে তার গাছও নিজের হাতে অনেক আগেই বুনেছিল। এবার সূর্য যেন ধীরে ধীরে ঢলে লাগলো পশ্চিমে। ঝিলমিল উঠে দাঁড়িয়ে কোলাহল ছেড়ে এগিয়ে যেতে লাগলো পাহাড়ের সোজা খাড়া ঢালের দিকে। মেহুল হোটেলের রিসেপশন থেকে চাবি নিয়ে রুমে এসেই ব্যাগ গুছিয়ে নিল। বেশি কাপড় বের করতে হয়নি, তাই গোছাতে বেশি সময় নিল না। পাসপোর্টটা পার্সে ঢুকিয়ে হোটেলের দেওয়া নোটপ্যাড আর কলম হাতে নিল। কি যে লিখবে খুঁজে পেতে বেশ কিছুক্ষণ সময় নিল।
তারপর একটানা লেখে কলমের ক্যাপটা লাগিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে নিল। টেবিলের উপরে চিঠিটা রেখে রাতেই বেরিয়ে গেল মেহুল। র্যাম্পো পার হয়ে গাড়ি যখন সিকিমে এসে পৌঁছালো তখন মাঝরাত। একা একটা মেয়ে এত রাতে বেশ অসুবিধাতেই পড়লো, কিন্তু ড্রাইভার একটা 5 তারকা হোটেলের সামনে দাঁড়িয়ে মেহুলের দিকে ফিরে বলল, बहन जी आप इधर इस रात के लिए रुकिए, ये अच्छा होटल है। এই মুহূর্তে মেহুলের খুব মায়া হতে লাগলো ড্রাইভারের জন্য। পান খেয়ে লালা হয়ে যাওয়া দাঁতগুলো যেন নিষ্পাপ এক হাসি খেলছে লোকটার মুখে। শুক্রিয়া ভাইজান। ভাড়া মিটিয়ে টলিটা টেনে নিয়ে নেমে গেল মেহুল। ড্রাইভার অবাক চোখে তাকিয়ে রইল কান্না আটকে রেখে নাকমুখ লাল করে ফেলা মেয়েটার দিকে। হোটেলের রুম নিয়ে মেহুল রুমে যেই কাপড় ছেড়েই চলল শাওয়ার রুমের দিকে। শাওয়ারের সাথে সাথে চোখের পানির ঝর্ণাটাও যেন কে ছেড়ে দিল। অঝোর ধারায় কাঁদতে লাগলো মেহুল। অর্ণবকে খুব করে ভালোবেসে ফেলেছিল ও, কিন্তু শেষ পর্যন্ত এমন হবে সে সেটা ভাবতেই পারেনি কখনো। অর্ণব ভিড় ঠেলে মেহুলকে খুঁজতে বেরিয়ে গণেশ টকের সেই দোকানটাতে এলো যেখানে ও মেহুলকে রেখে গিয়েছিল। এদিক ওদিক তাকিয়ে মেহুলকেও খুঁজে পেল না। তারপর দোকানিকে আধা ভাঙ্গা হিন্দিতে মেহুলের সম্পর্কে প্রশ্ন করতেই তারা বলল জানে না। আদিপাতি করে এদিক সেদিক খুঁজতে খুঁজতে হঠাৎ ওর মনে হলো গাড়ির কাছে যায়নি তো আবার। তারপর ও ছুটলো পার্কিংয়ের দিকে, যে আশ্চর্য হয়ে দেখলো না আছে মেহুল, না আছে ওদের আনা গাড়িটা। তখন অর্ণবের মনে হলো মেহুল চলে যায়নি তো হোটেলে। আচ্ছা, ও কি ঝিলমিল আর ওকে এমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা অবস্থায় দেখে ফেলেছে? মনের মধ্যে হাজার প্রশ্ন, উত্তর কোনো কিছু যেন খুঁজে পাচ্ছে না অর্ণব। এখন সব প্রশ্নের উত্তর মেহুলের কাছে। হাতের ফোনটার দিকে নজর পড়তেই ও কল করলো মেহুলের কাছে। ও পাশে রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি নিয়ে ও ফিরে এলো হোটেলে। নিচতলা থেকে 3 তলায় যে কি করে এসে পৌঁছেছিল ও সেটাও নিজেও জানে না। যেন ভূতে তাড়া করে মানুষের মতন দৌড়ে এসেছিল। এসে দেখে মেহুলও নেই, রুমের ব্যাগটাও নেই। মাথা চেপে ধরে বসে পড়ল অর্ণব। হঠাৎ ওর চোখ পড়ল একটা কাগজ গ্লাসের নিচে চাপা দেওয়া। হাতে কাগজটা নিয়ে খুলতেই চোখে পড়ল মেহুলের গোটা গোটা হাতের লেখা। প্রিয়র পরে খালি রেখেছি, তাতে হয়তো অবাক হবেন, কিন্তু কি বলে যে সম্বোধন করব বুঝতে পারছি না, তাই খালি রেখেছি। আসলে আমি প্যাচ মার্কা কথা বলতে পারি না, তাই সোজা বাংলাতেই বলছি। আমি চাই না কারোর সুখের অন্তরা হতে। আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকুন, এইটুকুই আমার চাওয়া। আমি কাবাবের হাড্ডি হতে একদম চাই না। আর হ্যাঁ, ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, খুব মিস করব কিন্তু আপনাকে। ইতি এখানে না হয় খালিই থাকুক। অর্ণব খুব শক্ত ধাঁচের মানুষ, সহজে কখনো কাঁদে না, কিন্তু কেন জানি না আজ ওর চোখ বিদ্রোহ করেছে ওর মনকে সাথে নিয়ে। বারবার পানি জমছে চোখের কোণায়। এই পাগলি মেয়েটাকে যে খুব করে ভালোবেসেছিল ও। এই 3-4 দিনে এতটা কাছে চলে এসেছিল ও, যেন মনে হয় অর্ণবের জন্য মেহুলকে বানিয়েছে উপরালা। একটু শান্ত হয়ে অর্ণব দ্রুত ওর ব্যাগ গোছালো। মেহুলকে আটকাতেই হবে, না হলে এই ভুল বোঝাবুঝিতে মেহুল সারা জীবনের জন্য হারিয়ে যাবে। সারা রাত সারাদিন জার্নি করে অর্ণব মেহুলের বাড়ি পৌঁছালো প্রায় সন্ধ্যায়। মেহুলের বাবা মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে সবে বেরিয়েছে। হঠাৎ অর্ণবকে সামনে দেখেও উনি আশ্চর্য হলেন না, কারণ হাসান সাহেব জানতেন এই ছেলেটা আসবেই। সারা জীবন জাহাজে জাহাজে করে ঘুরে বেরিয়েছেন প্রায় পুরো পৃথিবীটাই, তাই শেষ বয়সে এই পোর খাওয়া নাবিকের ভুল হতে পারে না মানুষ চিনতে। মেয়ের জামাইকে দেখেই এগিয়ে যেয়ে জড়িয়ে ধরলেন উনি। হাসতে হাসতে বললেন, তোমার আর আমার সাথে খুব মিল, বুঝেছো জামাই? আমিও তোমার শাশুড়িকে আনতে তার বাপের বাড়ি যেতাম প্রায় সবসময় সন্ধ্যার দিকে। এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও আমার শ্বশুর মশাইয়ের ঘোর আপত্তি ছিল। অর্ণবের কাছে এবার স্পষ্ট হলো মেহুল কার মতন আচরণ পেয়েছে। এই ভর সন্ধ্যায় যেখানে মেয়ের জামাই এক মাথা চিন্তা নিয়ে হাজির, সেখানে উনি পাথরের উপর দাঁড়িয়েই বিন্দাস আলাপ জুড়ে দিয়েছেন। হাসান সাহেবও তখন বলেই চলেছেন, আসলে জামাই গেলে শাশুড়িদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে হয়, আর আমি যেতাম কোনো খবর দেওয়া ছাড়াই সন্ধ্যার সময়, তাই ওনাকে আবার যেতে হতো রান্না করে। সে এক জাতা অবস্থা। হাসান সাহেবও তখনও বলেই চলেছেন। এটুকু বলে উনি হা হা করে হাসতে লাগলেন। অর্ণবের খুব অসহায় লাগতে লাগলো। বাপ মেয়ে দুজনের মানসিক অবস্থা নিয়ে ওর মনে সংশয় তৈরি হলো।
একটু হালকা গলা খাকারি দিতেই হাসান সাহেব হাসি বন্ধ করে ওর দিকে তাকালো। বাবা, মেহুল কি এসেছে আপনার কাছে? হ্যাঁ, এসেছিল দুপুরে, তারপর খেয়ে ব্যাগ গুছিয়ে আবার চলে গেল। হাসান সাহেব স্বাভাবিক ভঙ্গিতেই বললেন। অর্ণবের মনে যাও একটু আশা ছিল, এবার তা যেন নিমিষে মিলিয়ে গেল। অসহায়ের মতন প্রশ্ন করলো ও। কোথায় গিয়েছে? আপনাকে কি কিছু বলে গিয়েছে? মোল্লার দর মসজিদ পর্যন্ত বাবা। ও আমাদের যে ফ্ল্যাটটা আছে না আজিমপুরে, সেখানেই যায়। আর হ্যাঁ, তোমাকে যে ওর কথা বললাম সেটা কিন্তু ওকে বলো না। অর্ণব অবাক হয়ে গেল। হাসান সাহেব একবারও প্রশ্ন করলো না কেন? মেহুল চলে এসেছে, এদিকেও চিন্তাই শেষ। মেহুলকে না নিয়ে ফিরলে বা সে কী ভাবে তাই ভেবে